আসসালামু আলাইকুম। এশিয়া কাপের সেরা একাদশ কেমন হতে পারে সেই ব্যাপারে যদি আমরা একটু আলোচনা করি, একটা খুব ইন্টারেস্টিং বিষয় কিন্তু আমরা লক্ষ্য করেছি, সেটা হচ্ছে ফাইনালে যে দুইটা দল খেলেছে ইন্ডিয়া এবং পাকিস্তান, তার সঙ্গে আফগানিস্তানের কথা যদি আমরা বলি, একটা বিষয় খেয়াল করে দেখবেন, সেটা হচ্ছে দুইজন ফ্রন্টলাইন পেস বোলার দিয়ে কিন্তু তারা বোলিং শুরু করে নাই। এই জায়গাটা একটা খুব ট্রিকি একটা বিষয়। পাকিস্তান শাহিন শাহ আফ্রিদি, ফাহিম আশরাফকে দিয়ে শুরু করেছে, ইন্ডিয়া সেই জায়গাটায় হার্দিক পান্ডিয়াকে দিয়ে ম্যাক্সিমাম ম্যাচ শুরু করেছে, লাস্টের ম্যাচ তারা শিবম দুবেকে দিয়ে শুরু করেছে অ্যালং উইথ জসপ্রীত বুমরা। সো এই একটা ট্রিকি ইকুয়েশনের জায়গায় এই দুইটা টিম সফল হয়েছে। সো আমি এরকম একটা কম্বিনেশন ওয়াইজই আসলে সত্যিকারের অর্থে বেস্ট ইলেভেনটা সাজাতে চাই। চলুন দেখি কেমন হতে পারে বেস্ট ইলেভেনটা। এক নম্বর অবশ্যই অভিষেক শর্মা থাকবেন, সে ব্যাপারে তো কোনো সন্দেহ নাই, এবং হোয়াট আ টুর্নামেন্ট হি হ্যাড। 7 ম্যাচে 314 রান, 45 স্কোর, 214 স্ট্রাইক রেট, 3টা হাফ সেঞ্চুরি করেছেন। ফাইনাল ম্যাচটা ভালো খেলতে পারেননি, বাট হি ওয়াজ ম্যান অফ দ্য টুর্নামেন্ট, নো ডাউট অ্যাবাউট দ্যাট। তার পার্টনার হিসাবে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমার খুব প্রিয় একজন ব্যাটসম্যান আছেন, তার নাম হচ্ছে প্রথম নিশাঙ্কা। মাই one of the most favorite batters, very much underrated, but প্রথম নিশাঙ্কা is something else. আমার কাছে মনে হয় যে হি ইজ ভেরি আন্ডাররেটেড, বাট আপনি যদি বলেন যে ব্যাটসম্যানশিপের কোয়ালিটি, সেই জায়গা থেকে প্রথম নিশাঙ্কা অবশ্যই হি ইজ আ হাই ক্লাস, হাই কোয়ালিটি প্লেয়ার, অল ফরম্যাট প্লেয়ার। 3 ফরম্যাটে তিনি খেলতে পারেন, 3 ফরম্যাট সমানভাবে খেলতে পারেন। তবে প্রথম নিশাঙ্কাকে এই লিস্টে আমি 3 নম্বরে রাখবো বিকজ অফ সাহিবজাদা ফারহান। মানে আমি সাহিবজাদা ফারহান এবং অভিষেক শর্মা এই দুইজনকে ওপেনিং ব্যাটসম্যান হিসেবে রাখবো। 3 নম্বর পজিশনে আমি প্রথম নিশাঙ্কাকে রাখবো, এবং প্রথম নিশাঙ্কা 3 নম্বর পজিশনটাও হ্যান্ডেল করার জন্য যথেষ্ট ক্যাপেবল। 4 নম্বর পজিশনে আমি রাখবো সাইফ হাসানকে। সাইফ হাসানকে কিন্তু এই টুর্নামেন্টে মূলত নেওয়া হয়েছিল আসলে মিডল অর্ডারের বিকল্প অপশন হিসেবে, কারণ বিপিএল বলি, গ্লোবাল টি20 বলি, সব জায়গাতে সাইফ হাসান মিডল অর্ডারেই দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন। ইভেন আপনি যদি আমাদের অনফিল্ডের ভিডিও দেখেন, যখন সাইফ হাসানকে নিয়ে কোনো আলোচনাই ছিল না, কেউ সাইফ হাসানকে চিন্তাও করে নাই, ইভেন আই এম প্রিটি মাচ শিওর যে সিলেক্টররাও চিন্তা করেন নাই। আমরা স্কোয়াড ঘোষণারও 1 মাস আগে আমরা সাইফ হাসানকে নিয়ে ভিডিও করেছিলাম, 2টা ব্যাক টু ব্যাক 2টা ভিডিও করেছিলাম, যে 4 নম্বর পজিশনে সাইফ হাসানের একটা ইনক্লুশন হওয়া উচিত, কারণ তিনি সিস্টেমের জায়গাটাতে ছিলেন। বাট সাইফ আমাদের সবাইকে আসলে অবাক করেছেন ওপেনিংয়ে তিনি পারফর্মটা করে, নতুন বলে পারফর্মটা করে। এটা ইটস টোটালি সাইফ হাসানস ক্রেডিট, যে তিনি মোটামুটি সকল অ্যানালাইসিসকে বুড়ো আঙ্গুল দেখে নতুন বলে তিনি পারফর্ম করে দেখিয়েছেন, এবং ওপেনিংয়ে যখন ক্রাইসিস তৈরি হয়েছে সেই জায়গাটাতে সাইফ হাসান ভালো করেছেন। ইটস রিয়েলি গুড টু সি সাইফ হাসান rolling his sleeves and making his way mark into the international cricket in a dominating style. So সাইফ হাসানকে আমি 4 নম্বরে এই জায়গাটা রাখবো, কারণ 4 নম্বরে ব্যাটিং করার ক্যাপাবিলিটি তার মধ্যে আছে, বিশেষ করে স্পিন ভালো খেলতে পারেন, স্ট্রাইক রোটেশনটা খুব ভালো। সো হি ইজ ডেফিনেটলি সেই জায়গাটায় আমার কাছে মনে হয় যে ক্যাপেবল। দেন তিলক ভার্মা, মানে নান আদার দ্যান তিলক ভার্মা, এবং তিলক ভার্মাই সেই জায়গাটায় থাকবেন। আমার কাছে মনে হয় যে ফাইনাল ম্যাচে যে পারফরমেন্সটা করেছেন, ইট ওয়াজ সামথিং এলস। দেন আমি সঞ্জু স্যামসনকে রাখবো। সঞ্জু স্যামসন এক্সপেকটেশন খুব বেশি ফুলফিল করতে পারেন নাই, বাট 2টা ম্যাচে আমি বলবো ছোট ইনিংস খেলেছেন, কিন্তু খুব ইম্প্যাক্টফুল ইনিংস খেলেছেন। ফাইনাল ম্যাচটা খুব ইম্প্যাক্টফুল ইনিংস খেলেছেন, তার আগে খুব ইম্প্যাক্টফুল ইনিংস খেলেছেন। ছোট ইনিংস বাট খুবই ইম্প্যাক্টফুল, খুব বেশি সুযোগ পান নাই। বাট আমি বলবো যে উইকেট কিপার, যেহেতু আপনি বলেন অন্যান্য টিমে মোহাম্মদ হারিস, বাংলাদেশ টিমে জাকের আলী অনেক, কিংবা যারাই আছেন না কেন, লিটন কুমার দাস আনফর্চুনেটলি 2টা ম্যাচ খেলতে পারেন নাই। খেললে আমি সেই জায়গাটায় লিটন কুমার দাসকে হয়তো বা রাখতে পারতাম, বাট আমার কাছে মনে হয় যে সঞ্জু স্যামসন ইজ ডিজার্ভিং ক্যান্ডিডেট। এর পরের যে ব্যাটসম্যান এবং বোলার 2টা মিক্স, আমি সেই জায়গাটা আজমতুল্লাহ ওমর জাহিকে রাখতে চাই। 3টা ম্যাচ খেলেছেন, 3টা ম্যাচে তিনি ভালো পারফর্ম করেছেন, হয় ব্যাটে না হয় বলে, না হয় ব্যাটে না হয় বলে, এবং কোনো ম্যাচে সেটা একসাথে। যদিও আফগানিস্তান সুপার 4 উঠতে পারেনি, বাট আমি ওমর জাহিকে এই জায়গাটা রাখবো। নতুন বলে বোলিং করা, আপনি দেখবেন যে নতুন বলে বোলিং করাটা এই টুর্নামেন্টে খুব ভাইটাল রোল প্লে করেছে, এবং একজন এই টাইপের বোলার যিনি আসলে খুব বেশি প্রমিনেন্ট নতুন বলের বোলার না, কিন্তু ওই জায়গাটা কাজটা চালিয়ে যেতে পারেন, কারণ মাঝখানে একজন প্রমিনেন্ট বোলারকে প্রত্যেকটা দলে রাখতে চেয়েছে। যেমন পাকিস্তান হারিস রফকে রাখতে চেয়েছে, আমরা বাংলাদেশকে দেখেছি মুস্তাফিজুর রহমানকে রাখতে চেয়েছে মাঝখানের সময় এবং ডেথ ওভার্সের জন্য। এরপর শাহিন শাহ আফ্রিদি, দুর্দান্ত টুর্নামেন্ট এবং খুব চমৎকার নতুন বলে বোলিং করেছেন, এবং অলমোস্ট লাস্টের 3টা ম্যাচ তো পুরোপুরি পাকিস্তানের পক্ষে ম্যাচটা তিনি বেরি করে ফেলেছেন শাহিন শাহ আফ্রিদি। ফাইনাল ম্যাচটাও শাহিন শাহ আফ্রিদি যে চমকটা দিয়েছিলেন, চমক বলবো না, যেভাবে কাঁপিয়ে দিয়েছিলেন ইন্ডিয়াকে, ইট ওয়াজ সামথিং এলস। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। কুলদীপ যাদব, কবে আপনি কুলদীপ যাদবকে খারাপ বোলিং করতে দেখেন আমি জানি না। আমার কাছে মনে হয় যে কুলদীপ যাদব ইজ সামথিং, হি ইজ সামওয়ান হু ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট ট্যালেন্টস টি20 ক্রিকেট হ্যাজ এভার প্রডিউসড, এবং রশিদ খানের সঙ্গে এই নামটা আপনাকে রাখতে হবে যে কুলদীপ যাদব সর্বকালের সর্বশ্রেষ্ঠ টি20 বোলারদের তালিকায় কুলদীপ যাদব অবশ্যই থাকবেন। তবে ইন দ্য মিন টাইম একটা নাম মিস হয়ে গেছে ব্যাটিং অর্ডারে, রিশাদ হোসাইনের ব্যাটিং অর্ডারটা আগে হবে, শাহিন শাহ আফ্রিদির পরে, কিন্তু কুলদীপের আগে
যে পারফরমেন্সটা রিশাদ হোসেন করেছেন, হি ইজ এ ডিজার্ভিং ক্যান্ডিডেট দেয়ার। এবং গুগলি করতে পারেন কি পারেন না সেই প্রসঙ্গ বাদ, আমার কাছে মনে হয় যে লাস্ট 2টা সিরিজের জায়গা মতো বল ফেলতে পারছিলেন না, কিন্তু এবার এশিয়া কাপে যেসব ম্যাচে সুযোগ পেয়েছেন, অ্যাপার্ট ফ্রম দ্য ফার্স্ট গেম এগেনস্ট শ্রীলঙ্কা, রেস্ট অফ দ্য ম্যাচেস রিশাদ হোসেন প্লেড, হি ওয়াজ জাস্ট ব্রিলিয়ান্ট এবং হি ওয়াজ ভেরি ডমিনেটিং ইন নেচার ওয়েন হি ওয়াজ বোলিং টু দ্য লেফট হ্যান্ডার্স, বাহাতি ব্যাটসম্যানকে তিনি দুর্দান্ত বোলিং করেছেন। সো আমার কাছে মনে হয় যে রিশাদ হোসেন শুড বি দেয়ার। দেন মোস্তাফিজুর রহমান, নান আদার দেন মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজ কী করেছেন এটা আমার কাছে মনে হয় যে ক্রিকেট যারা খুব ভালো বোঝেন মোস্তাফিজের ইম্প্যাক্টটা তারা খুব ভালো বুঝতে পারবেন, এবং মোস্তাফিজুর রহমান ইজ দ্য বেস্ট বোলার ইন এশিয়া আমার কাছে মনে হয়। কারণ বাংলাদেশের মতো টিম যেখানে আপনার কাছে একটা প্রেশার থাকে, আপনার প্রেশারটা ওই জায়গায় থাকে যে আপনার ব্যাটিং অর্ডার ইজ নট দ্যাট মাচ আপ টু দ্য মার্ক, এবং কনসিডারিং দ্যাট প্রেশার ইউ হ্যাভ টু পারফর্ম অ্যাজ আ বোলার এবং ইউ হ্যাভ টু টেক দ্য লিডিং সাইড। বাংলাদেশ ক্রিকেটে যেটা হয় যে বোলার্স আর দ্য লিডিং পারফর্মার্স, সো একটা এক্সট্রা বিট অফ প্রেশার তো তাদের উপর থাকে, এবং দে নো দে আর নট ভেরি মাচ ব্যাকড আপ বাই দেয়ার ব্যাটার্স। সো কনসিডারিং দ্যাট ফ্যাক্ট ওয়েন ইউ আর বোলিং, আমার কাছে মনে হয় যে এই সাইকোলজিক্যাল প্রেশারটা জয় করে overcoming that psychological pressure, it's huge to perform as a bowler for Bangladesh. So মুস্তাফিজুর রহমান এই জায়গাটা অবশ্যই থাকবেন। সো দিস ইজ মাই বেস্ট 11। আবারও আমি তালিকাটা বলছি: অভিষেক শর্মা, সাহেবজাদা ফারহান, প্রথম নিশাঙ্কা, সাইফ হাসান, তিলক বর্মা, সঞ্জু স্যামসন, আজমতুল্লাহ মরজাই, শাহিন শাফরিদি, রিশাদ হোসাইন, কুলদীপ যাদব, মুস্তাফিজুর রহমান। দিস ইজ মাই বেস্ট 11 ফর এশিয়া কাপ, দিস পার্টিকুলার এশিয়া কাপ। কমেন্ট বক্সে আপনাদের বেস্ট 11টা জানতে চাই।